নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। কবি জীবনানন্দ দাশ তার সুচেতনা কবিতায় লিখেছিলেন, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চেপে ধরেছে সারা বিশ্বের সঙ্গে এই কলকাতাকেও, তখন সেই যুদ্ধ আর রক্তাক্ত সময়ে দাঁড়িয়ে কবি উচ্চারণ করেছিলেন, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কবি আশা প্রকাশ করেছিলেন যুদ্ধের রক্তাক্ত ও অসুন্দর ছবিকে কলকাতা তার শরীর থেকে মুছে ফেলে একদিন তার আপন রূপ ও প্রাণ চাঞ্চল্যে আবার অপরূপা হয়ে উঠবে। যুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কলকাতা কি কল্লোলিনী তিলোত্তমা হয়েছে? যে অর্থে কল্লোলিনী রূপ দেখতে চেয়েছিলেন কবি, যে প্রাণ চাঞ্চল্যে কলকাতা ভরে উঠবে, কলকাতা সেই অর্থে নয়, বরং আক্ষরিক অর্থেই কলকাতা কল্লোলিনী হয় প্রতি বছর। একটু বৃষ্টিতেই কলকাতা কল্লোলিনী নদী, রাজপথে নৌকা চলে। আর তিলোত্তমা শব্দটির অর্থ পরমা সুন্দরী নারী। সেই রূপও আর ফিরে পায়নি কলকাতা। স্বাধীন ভারতের চতুর্দিকে যখন একের পর এক শহর সুন্দরী নারী হয়ে সেজে উঠেছে ও উঠছে, তখন কলকাতা ক্রমশই জরাগ্রস্ত বৃদ্ধা নারী যেন। সিটি অফ জয় হয়ে উঠেছে বয়সের ভারে ক্লান্ত রমণীর মতো, যার জীবনে স্বপ্ন নামের বস্তুটি হারিয়ে গেছে। আছে কি শুধু দিনগত পাপক্ষয় আর মৃত্যুর দিকে গুটি গুটি এগিয়ে যাওয়া। অথচ একসময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, শিল্প বাণিজ্যের অন্যতম কেন্দ্র। কিন্তু স্বাধীনতার পর নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও নীতিগত কারণে শহরটি ধীরে ধীরে ভারতের অন্যান্য মহানগরের তুলনায় পিছিয়ে পড়তে শুরু করে। আর আজ তো এটা দেখলে মনে হয় জীবিত নয়, একটা মৃত শহর। আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই কিংবা গুরগাঁও, যেখানে তথ্য প্রযুক্তি, কর্পোরেট অফিস এবং রিয়েল এস্টেট বৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেখানে কলকাতা সেই গতিতে দৌড়ানো তো দূরের কথা, দৌড় শুরু করতেই পারেনি। কলকাতা ভারতের চতুর্থ বৃহত্তম শহর, যার জিডিপি প্রায় $220 বিলিয়ন। আবার বলি, প্রায় $220 বিলিয়ন কলকাতার বর্তমান জিডিপি। জনসংখ্যা কলকাতার প্রায় 1.5 কোটি। তবে শীর্ষ 7টি মেট্রো শহরের তুলনায় এখানে বাড়ি বিক্রির হার অনেক কম এবং অফিসের জায়গার চাহিদাও খুব সামান্য। 2025 সালে অন্যান্য মেট্রো শহরে অফিস লিজ নেওয়া যেখানে রেকর্ড সংখ্যায় পৌঁছেছিল, কলকাতা সেখানে পিছিয়ে ছিল, অনেক অনেক পিছিয়ে। অফিসের চাহিদা কম থাকায় এর সরাসরি প্রভাব পড়ছে আবাসন চাহিদার ওপর। ভারতের শীর্ষ 7টি শহরের মোট বাড়ি বিক্রির মাত্র 4% হয় কলকাতায়। কিন্তু 2026-এর একেবারে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেক বিশেষজ্ঞ মনে করছেন কলকাতার ভাগ্য বদলের নতুন সুযোগ তৈরি হয়েছে। তাদের মতে, যদি সঠিক নীতি গ্রহণ করা যায়, তাহলে আগামী দশকে কলকাতা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। অর্থাৎ কবি অতুল প্রসাদের বিখ্যাত সেই গানটি, বলো 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 সবে শতবীণা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে,
এই বিখ্যাত কালজয়ী গানটির একটু পরিবর্তন করে বলাই যেতে পারে, গাওয়া যেতে পারে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেটা হবে। কারণ বাংলা আর কলকাতা কিন্তু অবিচ্ছেদ্য। কলকাতা উন্নত হলে তার রূপের আভায় রূপসী হবে বাংলা, অথবা বাংলার রূপ বাড়লে সেই রূপের প্রতিফলন ঘটবে কলকাতার মুখে, কলকাতায়। কিন্তু কলকাতা কেন পিছিয়ে পড়ল? একটা বড় কারণ অবশ্যই কলকাতার রাজনৈতিক পরিমণ্ডল। কলকাতা লড়াইয়ের শহর। মিছিলের মুখ কলকাতায়, শহরের মিছিলের মুখ কবিতায় শহরের রাজপথের গণ আন্দোলনকে কবি সুভাষ মুখোপাধ্যায় রূপ দিয়েছিলেন এইভাবে: কলকাতার রাজপথ, যেখানে রক্ত দিয়ে মানুষ লিখেছে তার অধিকারের কথা। অধিকার, রক্ত, হিংসা। অধিকার রক্ষার জন্য লড়াইয়ের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অধিকারের উল্টো পিঠে থাকে দায়িত্ব বলে একটি জিনিস। আর দায়িত্ব জ্ঞানহীন লড়াই কিন্তু ভালো করে না, বরং সর্বনাশ ডেকে আনে। কলকাতা তথা বাংলার ক্ষেত্রে সেটাই হয়েছে। অধিকার রক্ষার লড়াইয়ের চরমতম পর্যায়ে একটি মারাত্মক শব্দ জন্ম নিয়েছিল কলকাতায়, যার নাম ঘেরাও। শব্দটির প্রথম প্রাতিষ্ঠানিক ও ব্যাপক রাজনৈতিক ব্যবহার শুরু হয় কমিউনিস্ট বাংলায় 1967 সালে। প্রথম যুক্তফ্রন্ট সরকারের শ্রমমন্ত্রী এসইউসিআই দলের নেতা সুবোধ বন্দ্যোপাধ্যায় শ্রমিক আন্দোলনের অধিকার হিসেবে এই শব্দ পদ্ধতিটিকে প্রথম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেছিলেন। এর ফলেই তিনি রাজনৈতিক মহলে পরিচিত হয়েছিলেন ঘেরাও মন্ত্রী নামে। 1967 সালে যুক্তফ্রন্ট সরকারের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি স্পষ্ট ঘোষণা করেন যে শ্রমিক ও মালিকদের দ্বন্দ্বে পুলিশ বা প্রশাসন মালিক পক্ষের হয়ে কাজ করবে না। তার নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর থেকে একটি আশ্চর্য রকমের ঐতিহাসিক সার্কুলার জারি করে। সেখানে কি বলা হয় জানেন? শ্রমিকদের ও শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত ঘেরাও আন্দোলনে পুলিশ কোনো রকম আইন শৃঙ্খলার অজুহাতে হস্তক্ষেপ বা লাঠিচার্জ করতে পারবে না। পুলিশ তখনই হস্তক্ষেপ করবে যদি সেখানে কোনো সহিংসতা বা শারীরিক ক্ষতি হওয়ার ঘটনা ঘটে। এই ব্যবস্থার ফলে কলকারখানার মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শ্রমিকরা তাদের দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে, এমনকি বাথরুমে যেতে না দেয়া, খেতে না দেয়া, এই অবস্থায় ঘেরাও করে রাখতেন। এটা শুধু যে শ্রমিক কর্মচারীদের নয়, এটা স্কুল কলেজে পর্যন্ত একজন মহিলা প্রিন্সিপাল উত্তর পূর্ব কলকাতার কলেজে তার মৃত্যু হয় ঘেরাও রাখার ফলে। দীর্ঘ সময় ঘেরাও রাখে। এই হচ্ছে ঘেরাও। সুবোধ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতার চটকল ও অন্যান্য কলকারখানায় এই আন্দোলনের পদ্ধতি এতটাই সফল ও তীব্র রূপ নেয় যে বাংলা এতটাই তীব্র নয় এতটাই সফল ও তীব্র রূপ নেয় যে বাংলার ঘেরাও শব্দটি আন্তর্জাতিক শ্রম আন্দোলনের ইতিহাসে এবং ইংরেজি অভিধানে, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, সেখানে একটি আনুষ্ঠানিক রাজনৈতিক শব্দ হিসেবে স্থান করে নেয়। বাংলার ঘেরাও এভাবে বিশ্ববন্দিত হলো বটে, তবে বাংলা চলে গেল উচ্ছন্নে। বাংলার শিল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল ঘেরাও। পুঁজিপতিরা পুঁজি নিয়ে সেই যে বাংলা ছেড়ে পালানো শুরু করলো, সেই পলায়ন আর থামলো না। বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশকে কলকাতার সবচেয়ে বড় সমস্যা ছিল
পুঁজি বা বিনিয়োগের ঘাটতি। ভারতের অন্যান্য মহানগরে কর্পোরেট অফিস, আইটি পার্ক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবেশ দ্রুত বৃদ্ধি পেলেও কলকাতা সেই প্রতিযোগিতায় একেবারে শেষে, একদম শেষে চলে গেল। এমনকি সেই উইনিং যে লাইন, সেই লাইন পর্যন্ত পেরোতে পারল না। আর অফিস স্পেস লিজিংয়ের ক্ষেত্রে কলকাতার পরিসংখ্যান বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা পুনের তুলনায় অনেক কম। একই চিত্র আবাসন খাতেও দেখা যায়, যেখানে অন্যান্য শহরে নতুন নতুন আবাসন প্রকল্প গড়ে উঠছে শয়ে শয়ে, সেখানে কলকাতার বৃদ্ধি ছিল অত্যন্ত ধীর এবং মাত্র গুটি গুটি পায়ে কোনো রকমে চলা। ফলে কর্মসংস্থানও সেই হারে তৈরি হয়নি। আর কর্মসংস্থান না বাড়লে মানুষের আয় বাড়ে না, আয় না বাড়লে আবাসন বাজারও দ্রুত সম্প্রসারিত হতে পারে না। যুক্তফ্রন্ট থেকে বামফ্রন্ট, মধ্যিখানে 5 বছর কংগ্রেস সিদ্ধার্থবাবুর, 77 সাল থেকে তারপর 34 বছর একটানা বামফ্রন্ট, জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর অধিকারের তুলনায় দায়িত্ববোধের জ্ঞান যখন এলো বুদ্ধবাবুর মাথায়, তখন আবির্ভাব হলো নতুন ভস্মাসুর মমতা ব্যানার্জির। 15 বছরে বামফ্রন্টের আইসিইউতে থাকা রোগীকে তিনি অন্তর্জলি যাত্রায় পাঠিয়ে দেওয়ার পর এবার মনে হচ্ছে ঈশ্বর অবশেষে মুখ তুলে চেয়েছেন হতভাগ্য বাঙালির দিকে। রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠার পর বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে অতীতে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিলম্বিত হয়েছে, কিন্তু যদি কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে তাহলে বৃহৎ বিনিয়োগ আকর্ষণ করা অনেক সহজ হবে। এই পরিস্থিতিকে তারা সারা দেশের বিশেষজ্ঞরা মনে করছেন যে নতুন সুযোগের জানালা, এই নতুন সুযোগের জানালা বলে উল্লেখ করছেন। নতুন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বয়ে উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আরবান ল্যান্ড সেলিং অ্যাক্ট বাতিল, 10 বছরের নতুন মাস্টার প্ল্যান এবং দীর্ঘদিনের ঝুলে থাকা অবকাঠামো প্রকল্পগুলো, যেমন ডিপসি পোর্ট, মেট্রো সম্প্রসারণ, যেগুলো বহুকাল ধরে বিনা কারণে শুধু ধরে আটকে রাখা হয়েছিল, সেগুলো দ্রুত সম্পন্ন হওয়ার পথে এখন। জমি সংক্রান্ত সংস্কার, এটা পশ্চিমবাংলায় খুব দরকার, নইলে আবাসন শিল্প গড়ে উঠতে পারবে না। বিশেষজ্ঞ সুশীল মোদা এবং অনুজ পুরীর মতে আরবান ল্যান্ড সেলিং অ্যাক্ট বাতিল হলে শহরের ভেতরে এবং আশেপাশে অনেক জমি বিনিয়োগের জন্য উন্মুক্ত হবে, যা বড় বড় আবাসন প্রকল্প ও করিডোর ভিত্তিক উন্নয়নে সাহায্য করবে। বিশেষজ্ঞরা বিশেষভাবে উল্লেখ করেছেন আরবান ল্যান্ড সেলিং অ্যাক্টের বিষয়টি। তাদের মতে এই আইনের বিভিন্ন সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে শহরে যে জমির উন্নয়ন, সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। যদি এই বাধাগুলো দূর করা যায় তাহলে বৃহৎ পরিসরে আবাসন, বাণিজ্যিক ভবন, এসবগুলো শিল্প অবকাঠামো নির্মাণ এসব সহজ হবে। এর ফলে জমির ব্যবহারও আরও কার্যকর হবে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। এই প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ করিডোরের কথা বলা হয়েছে, যেগুলো আগামী দিনে কলকাতার বৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে। নিউ টাউন ও রাজারহাট, এই অঞ্চল ইতিমধ্যেই আধুনিক পরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠতে শুরু করেছে। নতুন আবাসন প্রকল্প, আইটি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক কেন্দ্রের কারণে এটি ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। সল্টলেক, সেক্টর 5 ও ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস
কলকাতার আইটি শিল্পের কেন্দ্রবিন্দু এখন সেক্টর 5। বিশেষজ্ঞদের মতে যদি আরও প্রযুক্তি কোম্পানি এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসি এখানে আসে, তাহলে এই অঞ্চলের গুরুত্ব আরও বাড়বে। জোকা, বেহালা, দক্ষিণ পশ্চিম করিডর, মেট্রো সম্প্রসারণ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলও দ্রুত বিকাশের সম্ভাবনা রাখে। আগামী দশকে এই অংশে আবাসন ও বাণিজ্যিক প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই প্রসঙ্গে উঠে এসেছে কলকাতার বেশ কিছু প্লাস পয়েন্ট কলকাতার, যার মধ্যে সবচেয়ে বড় হলো কলকাতার সাশ্রয়ী জীবনযাত্রা। বিশেষজ্ঞদের মতে কলকাতার সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক সুবিধা হলো এর তুলনামূলক কম খরচ। বেঙ্গালুরু, মুম্বাই বা গুরগাঁওয়ের তুলনায় কলকাতায় আবাসন এখনও অনেক বেশি সাশ্রয়ী। এটি নতুন বিনিয়োগকারী, তরুণ পেশাজীবী এবং শিল্প প্রতিষ্ঠানের কাছে শহরটিকে আকর্ষণীয় করে তুলবে। তবে তারা সতর্কও করেছেন, শুধুমাত্র জমির দাম বাড়লেই উন্নয়ন হয় না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় এবং শুধুমাত্র জল্পনা কল্পনার ভিত্তিতে সম্পত্তির দাম বাড়তে থাকে, তাহলে গুরগাঁওয়ের মতো অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিও তৈরি হতে পারে। সুতরাং অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, এই দুই বিষয়কে একসঙ্গে এগিয়ে নিতে হবে। গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার ও প্রযুক্তি খাতের গুরুত্ব অবশ্যই। বিশেষজ্ঞদের মতে কলকাতার প্রকৃত রূপান্তরের চাবিকাঠি হলো উচ্চমানের চাকরি সৃষ্টি। ওই বিশেষ করে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স বা জিসিসি, আইটি কোম্পানি, ফিনটেক, গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে পারলে শহরের অর্থনীতি নতুন গতি পাবে। এতে শুধু রিয়েল এস্টেট নয়, খুচরো ব্যবসা, পরিষেবা খাত এবং সামগ্রিক নগর অর্থনীতিও লাভবান হবে। তাহলে কি কলকাতা রাতারাতি বদলে যাবে? না, কারণ কলকাতার সামনে বিশাল সম্ভাবনা রয়েছে, কিন্তু এই পরিবর্তন রাতারাতি ঘটবে না। বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের বর্তমান অবস্থানে পৌঁছতে কলকাতার প্রায় 1 দশক সময় লাগতে পারে। অর্থাৎ এটি হবে দীর্ঘমেয়াদী রূপান্তরের পথ। সঠিক নীতি, অবকাঠামো বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে আগামী 10 বছরে কলকাতা আবারও ভারতের অন্যতম, শ্রেষ্ঠতম বলবো না, তবে অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেই, এবং সেটা পারবে। আর এর জন্য সবচেয়ে বড় কারণটি হলো বাঙালির মাথা থেকে বিপ্লবের ভূত বিদায় নিয়েছে বাঙালির মাথা থেকে। একসময় যে কমিউনিস্টরা বাঙালির মস্তিষ্ক চিবিয়ে খেয়ে রাজ্যটাকে আইসিইউতে পাঠিয়েছে, তারা আজ বাঙালির কাছে এতটাই ব্রাত্য যে এই দলটির 10 বছরে বিধানসভায় জুটেছে মাত্র 1টি আসন। এর আগের বিধানসভায় একজনও ছিল না, এবার মাত্র 1। তাও আইএসএফ তার সাথে জোট বাঁধার পরে। মোটামুটি সুদূর ভবিষ্যতেও তাই রাজ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা কমিউনিস্টদের নেই, আর নেই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসেরও। তৃণমূল কংগ্রেস তাদের এখন শ্রাদ্ধ শান্তি, তাদের দলের শ্রাদ্ধ শান্তি করবার দিকেই এগিয়ে চলেছে। সুতরাং আর কংগ্রেস, সারা ভারতেই কংগ্রেস ডুবন্ত দল। তাহলে কি থাকলো? ফাঁকা মাঠ বিজেপির সামনে। আগামী 15 বছরে বিজেপি যদি কোনো রকম দুর্নীতির জালে জড়িয়ে না পড়ে, আগামী 15 বছর বিজেপিকে কেউ হটাতে পারবে না পশ্চিমবঙ্গ থেকে। ঠিকমতো খেলতে পারলে 15 বছর কেন, আগামী বহু বছরও বিজেপিকে চ্যালেঞ্জ জানাবার কেউ নেই। আর বিজেপি সরকার থাকলে পুঁজি আবার ফিরবে, কর্মসংস্কৃতি আবার ফিরবে। এই সঙ্গে বিশেষজ্ঞরা আরও বলছেন,
মুম্বাই, বেঙ্গালুরু ইত্যাদি শহর যেমন ক্রমশ ছড়িয়েছে দূর থেকে দূরান্তে, বহুদূর, কলকাতাকেও তেমন ছড়াতে হবে। দরকার হলে তেমন পরিকাঠামো তৈরি করতে পারলে কলকাতাকে সুন্দরবন পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। বিকেন্দ্রীকরণ করতে হবে উন্নতির পরিকাঠামো। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এ বিষয়ে যথেষ্ট সচেতন, এই অভিজ্ঞতাও তাদের যথেষ্ট। ভারতের অন্যান্য রাজ্যে তারা সেটা দেখিয়েছেন। শুধু একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, তৃণমূলীরা যেন বিজেপিতে ঢুকে আবার যেন তাদের তোলাবাজিতে বিনিয়োগকারীদের ঘুম যেন কেড়ে নিতে না পারে। শুভেন্দু অধিকারী তিনি এখন ধর্মে আছেন, আগে জিরাফে ছিলেন। তিনি ঘাত ঘোঁত সব জানেন, সুতরাং দলের তৃণমূলীকরণ হবে না, এটা আশ্বস্ত আমরা হতেই পারি। আর তাই আশা জাগে বাঙালি হিসেবে। এবার শেষ করি। এক সময় যে শহর ভারতীয় অর্থনীতির নেতৃত্ব দিত, সেই কলকাতা কি আবার তার হারানো গৌরব ফিরে পাবে? উত্তর এখনও ভবিষ্যতের হাতে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য স্পষ্ট, সুযোগ তৈরি হয়েছে, বিশাল সুযোগ, ডাবল ইঞ্জিন সুযোগ। এখন প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত এবং বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা। এই তিনটি শর্ত পূরণ হলে আগামী দশক নিশ্চিতভাবেই কলকাতার পুনর্জাগরণের দশক হিসেবে ইতিহাসে লেখা হবে। প্রতিটি বঙ্গবাসী সেই আশায় বুক বাঁধছে এবং ভবিষ্যতেও বাঁধবে। কারণ বাঙালি দেখে শিখেছে এবং ঠেকেও শিখেছে গত 50 বছর। এই দুরকম শেখার অভিজ্ঞতাই হয়েছে বাঙালির, যেটা খুব কম লোকের হয়। সুতরাং বাংলা এবার জিতবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের আজকের এপিসোড কমেন্ট করে জানান আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।